আয়ুষ্মান ভারতের কার্ড করবেন বলে যারা এতদিন দীর্ঘ অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। আয়ুষ্মান ভারতের নতুন অ্যাপ্লিকেশন ওয়েস্ট বেঙ্গলের জন্য চালু হয়ে গেছে। আপনাদের এলাকাতে যে 15, 16, 17 তারিখ জনকল্যাণ শিবির চলছে সেখান থেকে আপনারা খুব সহজে এই ফর্মটি কালেক্ট করে নিতে পারবেন। এই ফর্মটির নাম দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা স্ক্রিনে দেখাচ্ছি। ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা সেপারেট ভার্সন 2 এর ফর্ম বের করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা আপনারা খুব ভালো করেই জানেন, এর মাধ্যমে আপনারা কিন্তু গভর্নমেন্টের একটা হেলথ স্কিমের আন্ডারে একটা বেনিফিট আপনারা পেয়ে থাকেন, যেখানে আপনি হসপিটালাইজেশন হলে গভর্নমেন্ট আপনাকে ফান্ড দিয়ে সাহায্য করে। তো সেই কার্ডটি অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা আপনারা নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি আপনি জনকল্যাণ যে শিবির চলছে সেখান থেকে গিয়ে ফর্মটা না কালেক্ট করতে পারেন, বাড়িতে বসে এই ফর্মটি কিভাবে আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন সেটিও এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ফর্মটি নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন যাতে কোনো রকমভাবে আপনার ফর্ম রিজেক্ট না হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই ফর্মে অনেক রকম বেশ কিছু আইডি নাম্বার আপনাকে দিতে হবে, যেগুলি কোথা থেকে আপনি কিভাবে সেগুলিকে পাবেন সেটিও এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আয়ুষ্মান ভারতের কার্ডের যে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা নিয়ে আপনার কোনো রকম আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওর মধ্যে আমি পুরোটাই খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে স্কিপ না করে কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি এই ভিডিওটা দেখার পর এই ফর্মটি আপনি খুব সহজে নিজেরা বাড়িতে বসে ফিল আপ করে নিতে পারবেন এবং যাবতীয় যে ডিটেলস বা ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটা কিভাবে খুঁজতে হবে, কোথা থেকে পাবেন সেটারও একটা ধারণা আপনার তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা ডিরেক্ট ফর্মের মধ্যে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেমোর জন্য এখানে নাম দিয়েছি, যে অ্যাপ্লিক্যান্ট তার নাম সীমা রয় অ্যান্ড তিনি একজন ফিমেল এবং তার সঙ্গে সঙ্গে তিনি হলেন হেড অফ দ্য ফ্যামিলি এবং তার বয়স 70 বছরের মধ্যে। তো এখানে আপনাদেরকে বলে দিই, এখানে দুটো ফর্ম আছে। একটা হলো যদি বয়স আপনার 70 বছরের মধ্যে থাকে তার একটা ফর্ম, এবং যদি আপনার বয়স 70 বছরের বেশি হয়ে থাকে তার একটা আলাদা ফর্ম। তো যদি আপনার বয়স মানে যে অ্যাপ্লিকেশন করছেন তার বয়স যদি 70-এর মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিও শুরুর দিকটা আপনার জন্য, এবং যদি আপনার 70-এর বেশি হয়ে থাকে তাহলে ভিডিও শেষে যে ফর্ম ফিল আপটা দেখানো হয়েছে সেটা আপনার জন্য। তো আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আপনার ফ্যামিলিতে অনেক রকম বয়সের ফ্যামিলি মেম্বার থাকবে, তো আপনার যাতে কোনো কনফিউশন না হয় ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। তো ফর্মের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ডেট বলে একটা অপশন আছে, এখানে DDMMYYYY এই ফরম্যাটে আপনাকে ডেট লিখতে হবে। এখানে আপনারা কোন ডেটটা লিখবেন, যে ডেটে আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন সংশ্লিষ্ট দপ্তরে সেই ডেটটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তো আপনারা যে ডেটে এই ফর্মটা জমা করতে যাচ্ছে সেই ডেটটা এখানে বসাবেন। এরপর নিচে দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে কি কি চাওয়া হচ্ছে, আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম এবং রেশন কার্ড নাম্বার। তো এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন মানে ফ্যামিলি হেড, আপনার ফ্যামিলিতে ধরুন 5 জন আছেন, তো আপনার যে ফ্যামিলি হেড থাকবে, হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে আমরা ফর্মের মধ্যে সীমা রয়কে রেখেছি হেড অফ দ্য ফ্যামিলি এবং তার বয়স রেখেছি 70 বছরের মধ্যে। তো তাকে নিয়েই যদি চলি, তো সীমা রয়ের আধার নাম্বার এখানে টাইপ করতে হবে। ধরে নিন সীমা রয়ের আধার নাম্বার এখানে আমরা টাইপ করে দিলাম। এরপর আপনাকে দিতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম। এখানে আপনি আপনার ফ্যামিলির যে হেড মানে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এখানে লিখবেন। আমরা ডেমোর জন্য বলেছিলাম যে এখানে সীমা রয়ের আমরা ফর্ম ফিল আপ করছি, তো অ্যাপ্লিক্যান্ট নেম কি হবে, সীমা রয়। ওকে, তো এরপর দিতে হবে আপনাকে ডান দিকে রেশন কার্ড নাম্বার। তো রেশন কার্ড নাম্বার লেখার সময় আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনারা দেখবেন এখনকার যে ডিজিটাল রেশন কার্ড সেটার একটা টাইপ আছে, SPHH, PHH, RKSY1, RKSY2, জেনারেল অ্যান্ড AA-Y। ঠিক আছে, তো এখানে আপনার রেশন কার্ড নাম্বার লেখার সময় আপনারা চাইলে এরকম ভাবেও লিখতে পারেন, SPHH স্পেস তারপর আপনার কার্ড নাম্বার দিয়ে দিলেন। আর যদি মনে হয় যে আপনি SPHH বা PHH মেনশন করবেন না, শুধুমাত্র কার্ড নাম্বার টাইপ করলেও চলবে।
এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনি চাইলে কার্ড টাইপ তারপরে কার্ড নাম্বার লিখতে পারেন এবং চাইলে শুধুমাত্র কার্ড নাম্বারটা লিখতে পারেন। কেন? তার কারণ হলো নিচেই আপনাকে কি ক্যাটাগরির রেশন কার্ড সেটা আপনাকে চুজ করতে হবে। তার মানে এখানে যদি আপনি নাও লিখে থাকেন পিএইচএইচ নাকি এসপিএইচএইচ, আপনাকে কিন্তু নিচে এসে ঠিক করতেই হবে কি আপনার রেশন কার্ডটা কি টাইপের। তো আমি বলবো যদি আপনার মনে হয় এখানে আপনি এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1 2 মেনশন করতে পারেন এবং না করলেও চলবে, শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটা আপনি টাইপ করে দেবেন। এরপর ধরে নিন আপনার রেশন কার্ড টাইপ হলো পিএইচএইচ, তো পিএইচএইচ এ আপনি টিক করে দেবেন। পিএইচএইচ এ টিক করা হয়ে গেলে একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে আমাকে টাইপ করতে হবে। তো আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেটা দেব। এবং যদি আপনার মনে হয় যে আপনার আধার কার্ডে কোনো মোবাইল নাম্বারই লিঙ্ক করা নেই, সেই ক্ষেত্রে আপনার যে নাম্বারটা আপনি এখন বর্তমানে ইউজ করছেন সেই নাম্বারটাই দিয়ে দেবেন, কারণ কিছু না দেওয়ার থেকে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ভালো। ঠিক আছে? তো এরপর আপনাকে জিজ্ঞেস করছে যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তার জেন্ডার কি। তো এখানে তার জেন্ডার ফিমেল, তো আমরা এখানে ফিমেলে টিক করে দিলাম। এবার বলছে ডেট অফ বার্থ কি, তো এখানে আমরা ডেট অফ বার্থ তার ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে টাইপ করব। তো ডিডি 12 ধরে নিন। মান্থ কি হবে, মান্থ হবে ধরুন ফেব্রুয়ারি, অ্যান্ড ইয়ার হলো 1980। তো এই ক্ষেত্রে এরকম ভাবে আপনারা লিখে নেবেন ফর্মে, এই প্রত্যেকটা একটা একটা ঘরে একটা একটা সংখ্যা আপনারা লিখবেন। তো এরপর নিচে আসলে দেখতে পাচ্ছি ফুল অ্যাড্রেস দিতে বলছে। এখানে আপনারা আপনাদের ভিলেজ বা সিটি নেম, আপনার পোস্ট অফিস নেম, আপনার ডিস্ট্রিক্ট নেম, আপনার পুলিশ স্টেশন, এই সব ডিটেলসগুলি দেবেন এবং সঙ্গে অবশ্যই যে এরিয়া পিনকোড সেটা আপনি মেনশন করতে ভুলবেন না। তো এখানে মেনশন করার পরেও কিন্তু আপনাকে এখানে সবকিছুই দিতে হবে। যেমন এখানে আপনাকে ডিস্ট্রিক্ট নেম টাইপ করতে হবে, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নেম যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনাদের ব্লক, যে ব্লক আপনারা বিলংস করছেন সেই ব্লকের নামটা টাইপ করে দেবেন। তারপর পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, আপনার এলাকা যদি পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকে তাহলে এখানে আপনি পঞ্চায়েতের নাম দেবেন, এবং আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে তাহলে এখানে আপনি ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। তো এখানে আমরা ডিস্ট্রিক্ট ফিল আপ করে নিলাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা ফিল আপ করে নেবেন, এবং এখানে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার ফিল আপ করে নেবেন। এরপর নিচে এসে আপনাকে মেনশন করতে হবে ফ্যামিলি হেড নেম, টোটাল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্যামিলি হেডের প্যান নাম্বার। তো এখানে ফ্যামিলি হেড কে আছেন সীমা রয়, ওনার নামটা দিয়ে দেওয়া হলো। টোটাল ফ্যামিলি মেম্বার, ধরুন আপনার ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার 4 জন, তাহলে আপনি এখানে 4 লিখবেন, যদি 5 জন হয় 5 লিখবেন, সংখ্যাটা জাস্ট দিতে হবে। এবং এখানে আপনাকে প্যান নাম্বারটা টাইপ করতে হবে, মানে সীমা রয়ের যে প্যান নাম্বার সেটা আপনাকে লিখতে হবে এই প্যান নাম্বারের ঘরটাতে। তো এরপর আমরা একটু নিচের দিকে চলে আসলাম। এখানে বলছে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবভ 18, যদি এই বেনিফিশিয়ারি 18 বছরের বেশি হয়ে থাকে তার কিন্তু ভোটার কার্ডের ডিটেলস এবার আপনাকে দিতে হবে। তো কি কি দিতে হবে? এপিক নাম্বার, এপিক নাম্বার মানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা। তো এখানে আপনি কি করবেন, ভোটার কার্ডের যে নাম্বার আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। আমি যেরকম ভোটার কার্ড নাম্বার লিখলাম এরকম না, ভোটার কার্ডে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনারা এখানে লিখবেন। এরপর তাছাড়া আপনাকে কি করতে হবে, এসি নাম্বার, তো এখানে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা লিখতে হবে, তারপরে আপনাকে পার্ট নাম্বার লিখতে হবে, এবং তারপর আপনাকে সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। এবার আপনাদের একটা প্রশ্ন হতেই পারে যে আমি তো ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ড দেখে দেখে লিখে দেব, কিন্তু এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কোত্থেকে পাবো? তো ফার্স্ট আপনারা যখন ভোট দিতে গেছিলেন তখন আপনাদের যে স্লিপটি দেওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে, সেখানে আপনার এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছুই দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে দেখে লিখে নিতে পারেন। যদি আপনার মনে হচ্ছে তারপরেও কোনো অসুবিধে হচ্ছে, আপনি পাচ্ছেন না এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, খুব সহজে এটা আপনারা দেখে নিতে পারবেন। তো কিভাবে দেখবেন চলুন একবার দেখে নিই। তো সবার প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং আমরা এখানে লিখবো ভোটার কার্ড ইনফরমেশন। ভোটার কার্ড ইনফরমেশন লিখে সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটা আসছে সার্চ ইন ইলেকটোরাল রোল, এর উপর একটা ক্লিক করে দেব। দিলেই আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডিরেক্টলি আপনাকে এখানে এপিক নাম্বার চাইছে, তো এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা দেখে দেখে লিখে নেবেন। ভোটার কার্ডের নাম্বার এই ঘরটাতে আপনার লেখা হয়ে গেলে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। তো স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল হবে, সিলেক্ট করে নেবেন।
এবং নিচে এসে এই ঘরটাতে আপনাকে বাঁদিকে যে ক্যাপচারটা আছে সেটা দেখে দেখে টাইপ করতে হবে। তো এখানে আমরা ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলাম, এখানে আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং এখানে ক্যাপচারটা দেখে দেখে আমরা টাইপ করে দিলাম। এরপরে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। এখানে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন, এখানে আপনার নাম দেখতে পাবেন, এখানে আপনার এজ দেখতে পাবেন, এখানে আপনার রিলেটিভ নেম দেখতে পাবেন। তো এইগুলো তো আমরা জানি ভোটার কার্ডেই আছে। মেনলি আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। তো এই যে জায়গাটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে জায়গাটা, এখানেই নিচে দেখবেন প্রথমে নাম্বার এবং তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম দেওয়া রয়েছে। তো আপনি ওটা পুরোটাই লিখতে পারেন। মানে ধরুন আপনার ক্ষেত্রে হতে পারে 120 রাজারহাট নিউ টাউন। তো 120 হলো আপনার অ্যাসেম্বলি নাম্বার এবং অ্যাসেম্বলি নেম হলো রাজারহাট নিউ টাউন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি শুধু নাম্বারটাও চাইলে বসাতে পারেন এবং চাইলে আপনি পুরোটাই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনার পার্ট নাম্বার লাগছে। তো এই যে দেখুন পার্ট নাম্বার, তো এখানেও কিন্তু আপনার এই একই জিনিস থাকবে, পার্ট নাম্বার 200 হাইপেন দিয়ে রাজারহাট। এখানে আপনাকে কিন্তু পার্ট নাম্বারটা দিয়ে রাজারহাট লিখতে পারেন বা শুধুমাত্র পার্ট নাম্বারটা মেনশন করতে পারেন। এবং তারপর আপনাকে বলছে আপনার ভোটার কার্ডের সিরিয়াল, মানে আপনি কত নম্বর সিরিয়ালে আছেন। তো পার্ট সিরিয়াল নাম্বার এই যে ঘরটা, এর নিচে আপনি আপনার ভোটার কার্ডের যে কত নম্বর সিরিয়ালে আছে সেই নাম্বারটা লেখা থাকবে, সেটা আপনাকে লিখতে হবে। তো চলুন আবার ফর্মে চলে যাই। তো এখানে আমরা এসি নাম্বারটা লিখে দেব। ধরুন আপনার ক্ষেত্রে 110 হলো এসি নাম্বার, তো 110 লিখে দেবেন। এবার আপনি চাইলে হাইপেন দিয়ে সেই জায়গাটার নাম লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আপনি 110 রাজারহাট লিখে দিতে পারেন। এরপর আপনাকে দিতে হচ্ছে পার্ট নাম্বার। তো আপনার পার্ট নাম্বার কোথা থেকে পাবেন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে শুধুমাত্র পার্ট নাম্বার দিতে পারেন বা চাইলে পার্ট নাম্বার হাইপেন দিয়ে আপনি আপনার পার্টের নামটা লিখে দিতে পারেন। এরপর নেক্সট আপনাকে দিতে হচ্ছে সিরিয়াল নাম্বার, আপনার ভোটার কার্ড কত নম্বর সিরিয়ালে আছে সেটা। তো এখানে শুধুমাত্র সিরিয়াল নাম্বারটাই আপনাকে মেনশন করতে হবে। ধরুন আপনার 612তে আছে, তো 612 মেনশন করে দিলেন, ব্যাস এইটুকুই। আপনার ভোটার কার্ড নাম্বার দিলেন, এসি নাম্বার সঙ্গে নাম দিতে পারেন, পার্ট নাম্বার সঙ্গে নাম দিতে পারেন এবং সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এইটুকু ফিল আপ করার পর আপনি একটু নিচে চলে আসবেন, দেখবেন এখানে স্বাস্থ্য সাথী কার্ডের ডিটেলস চাওয়া হচ্ছে। তো আপনার কাছে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং যিনি এখানে অ্যাপ্লিকেশন করছেন তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো অনেক ক্ষেত্রে হতে পারে, দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো, মানে যদি আপনার ফ্যামিলিতে কোনো মহিলা থাকে তাহলে তিনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সবার প্রথমে এলিজেবল, এবং যদি মহিলা না থাকে তারপরে কোনো পুরুষকে দেওয়া হতো কার্ড। কিন্তু এই ক্ষেত্রে মহিলা পুরুষ ওরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনার ফ্যামিলি হেড ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কোনো ব্যাপার না, সে কিন্তু এলিজেবল এই ফর্মটা ফিল আপ করার জন্য। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ড ধরে নিন আপনার ওয়াইফের নামে ছিল, তো এখন তো যেহেতু উনি ফ্যামিলি হেড, মানে এই সীমা রয়ের ধরুন হাজবেন্ড যদি থাকতো বেঁচে, তাহলে সীমা রয় কি করতো, এখানে সীমা রয় এই ফর্মটা ফিল আপ করতো না, ওনার হাজবেন্ড এখানে ফর্মটা ফিল আপ করতো। এবার স্বাস্থ্যসাথী কার্ড কার হতো, সীমা রয়ের নামে হতো। তো তিনি কিন্তু ওই সীমা রয়ের স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই এখানে লিখতেন, কারণ আমাদের ফ্যামিলিতে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে একটাই কার্ড থাকতো এবং সেই কার্ডেই ফ্যামিলি সমস্ত যে ফ্যামিলি মেম্বার সবাইকে অ্যাড করা হতো। এবং আয়ুষ্মান ভারত কার্ডেও কিন্তু ওই একই একটাই কার্ডে আপনার টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম অ্যাড করা থাকবে। ঠিক আছে, একটাই আপনারা কার্ড পাবেন, সেখানে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বার তাদের সবার নাম ওই কার্ডের মধ্যেই থাকবে। তো এখানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। আপনার কার্ডের উপরে দেখবেন 17 ডিজিটের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা আপনারা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন, 17টা ডিজিট আপনারা এখানে টাইপ করে দেবেন। ঠিক আছে, এবার এখানে একটা প্রবলেম হতে পারে। কিরকম প্রবলেম, অনেকে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করেছিল, তাদের কার্ড জেনারেটও হয়ে গেছে কিন্তু তারা কার্ড পায়নি, তাহলে তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে না, কিছু ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার পোর্টালে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়ে আছে। তো তিনি কিন্তু চাইলেই এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম যে নাম্বারটা আছে সেটাকে খুঁজে বের করে এখানে লিখে দিতে পারেন। বা এরকম হতে পারে আপনার কাছে কার্ড ছিল, আপনি হাতেও পেয়েছিলেন কিন্তু আপনার কার্ড হারিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার তো কার্ড অলরেডি আছে বাট আপনি হারিয়ে ফেলেছেন, এটা আপনার প্রবলেম। তো সেই ক্ষেত্রেও আপনি চাইলে খুঁজে বের করে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে দিতে পারেন। বা এরকম হতে পারে আপনার কাছে কার্ডও আছে, সবকিছুই আছে, কিন্তু কার্ডের উপর থেকে নাম্বারটা মুছে গেছে, আপনি এখন বুঝতে পারছেন না ওই নাম্বারটা কত। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি কি নাম্বার বসাবেন। তো তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং লিখবেন স্বাস্থ্যসাথী নেম সার্চ,
স্বাস্থ্য সাথী নেম সার্চ, এবং প্রথমেই আপনার সামনে একটা লিঙ্ক চলে আসবে, ফাইন্ড ইওর নেম। তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার, যে কোনো র্যান্ডাম মোবাইল নাম্বার দিতে বলছে। তো আমরা এখানে সবগুলো 9 দিয়ে দিলাম এবং ইওর সেলফে ক্লিক করে সাবমিট করে দিলাম। দিলেই আপনার পেজটা খুলে যাবে। ওখানে কিন্তু একটা যে কোনো মোবাইল নাম্বার দিলেই চলে, মানে কোনো ওটিপি ভেরিফিকেশন কিছু না, যে কোনো মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনি এই পেজে চলে আসবেন। ঠিক আছে, এবং আসার পর স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল থাকলো, ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এবং আপনি ধরুন স্বাস্থ্যসাথী কার্ডের ওই ইউআরএন নাম্বারটা খুঁজতে চাইছেন, আপনার কাছে নেই বা হারিয়ে গেছে বা কার্ডের উপর নাম্বারটা মুছে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু একটা দিয়ে তো সার্চ করতে হবে। তো সিলেক্ট বাই এই অপশানে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান আছে। এক, আপনি আধার নাম্বার দিয়ে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা খুঁজতে পারেন, বা আপনি আপনার খাদ্যসাথী মানে রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা খুঁজতে পারেন। আমি বলবো প্রত্যেক স্বাস্থ্যসাথী বেনিফিশিয়ারির কিন্তু আধার নাম্বার তার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। তো আপনারা যদি আধার নাম্বার দিয়ে খোঁজেন আপনার সুবিধে হবে। তো আধার নাম্বারটা ক্লিক করবেন, করলেই আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে বলবে। ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সিলেক্ট করবেন, তারপর ব্লক নেম সিলেক্ট করতে বলবেন। আমার ক্ষেত্রে আমি রাজহাট সিলেক্ট করছি। তারপর জিপি সিলেক্ট করতে বলবে, জিপি সিলেক্ট করবেন মানে গ্রাম পঞ্চায়েত। যদি আপনার মিউনিসিপ্যালিটি হতো তাহলে ওয়ার্ড সিলেক্ট করতে বলতো, এবং ভিলেজ বা আপনার এরিয়া নেম সিলেক্ট করতে বলবে, সেটা আপনি সিলেক্ট করবেন। করলেই এবার বলবে আধার নাম্বারটা টাইপ করার জন্য। এই ফাঁকা ঘরটাতে আপনাকে আধার নাম্বারটা টাইপ করতে হবে। তো চলুন আধার নাম্বারটা টাইপ করে নিই। তো আধার নাম্বারটা টাইপ করার পর এই সাবমিট যে বাটনটা আছে এখানে একটা আপনি ক্লিক করে দেবেন, এবং তারপরেই আপনি কিন্তু আপনার নাম, আপনার ইউআরএন নাম্বার মানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, কবে কার্ড ইস্যু হয়েছে, কোন সময় ইস্যু হয়েছে, সব ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে শুধুমাত্র আপনি ইউআরএন নাম্বারটা দেখে দেখে আপনি আপনার ফর্মে, যে ফর্মটা আছে সেই ফর্মে ইউআরএন নাম্বারটা 17 ডিজিটের নাম্বার লিখে দেবেন। ব্যাস, তাহলেই আপনারা হয়ে গেল। তাহলে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের যদি কোনো প্রবলেম থাকে সেটাও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আপনার যদি ভোটার কার্ড রিলেটেড কোনো ইস্যু থাকে সেটার ডিটেলসও আপনি খুব সহজে পেয়ে যাবেন। এবার আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি প্যারামিটার আছে। এই কার্ডটা কিন্তু সবাইকে দেওয়া হবে না। ওয়েস্ট বেঙ্গলের আপনি বাসিন্দা মানেই আপনি যে আয়ুষ্মান ভারতের কার্ডটা পাবেন এরকম না। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি আপনার ম্যাচ করে তাহলেই আপনি এই কার্ডটার জন্য এলিজেবল, না হলে আপনি এই কার্ডটার জন্য এলিজেবল না। তো এখানে ক্রাইটেরিয়া কি, যদি আপনি ফর রুরাল মানে যদি আপনি গ্রাম অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, রুরালদের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এবং আরবান এরিয়াতে যারা থাকে তাদের জন্যও কিছু ক্রাইটেরিয়া আছে। তো রুরালদের জন্য কি ক্রাইটেরিয়া আছে, অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ। যদি একটা রুম থাকে, কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ, মানে একদম কাঁচা বাড়ি যেগুলো হয় বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা কাঁচা বাড়ি টালির বাড়ি, এইগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। এখানে কিন্তু আপনাকে টিক করতে হবে। তো ধরুন আপনার হলো হ্যাঁ আপনার কাঁচা বাড়ি, তাহলে আপনি ইয়েস করে দেবেন। আর যদি নো হতো তাহলে আপনি নোতে টিক করতেন। ঠিক আছে, এবার আপনাকে আমি বলে দিই, এই যে যতগুলো অপশন আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা যে প্যারামিটার আছে তার মধ্যে যদি একটা প্যারামিটারও আপনি মিট করতে পারেন, মানে কোনো একটা প্যারামিটারেও যদি আপনার ইয়েস হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি এই কার্ডটার জন্য এলিজেবল। যদি সবগুলো নো হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কার্ডটার জন্য এলিজেবল না। বুঝতে পেরেছেন আশা করি। এই যতগুলো টিক আছে, আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন, গ্রাম অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, এবং সবগুলোই যদি আপনার নো হতে থাকে, তাহলে কিন্তু আপনি এই কার্ডটার জন্য এলিজেবল না। মিনিমাম যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনাকে ম্যাচ করতে হবে, তারপরেই কিন্তু এই কার্ডটার জন্য আপনি এলিজেবল। তাহলে প্রথম অপশন ছিল অনলি ওয়ান রুফ উইথ কাচ্চা ওয়ালস এন্ড কাচ্চা রুফ, এটা যদি আপনার হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে বলছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে বাড়িতে কোনো অ্যাডাল্ট মেম্বার নেই 16 থেকে 59 বছরের মধ্যে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে নো হচ্ছে। তারপরে কি বলছে, ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার্স বিটুইন এজ 16 to 59, মানে যে পরিবারের মহিলা হেড এবং সেই পরিবারে কোনো ছেলে সদস্য নেই 16 থেকে 59 বছরের মধ্যে, এরকম কি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকে তাহলে নো। তো এই ক্ষেত্রেও নো। তারপর বলছে ডিসেবলড মেম্বার অ্যান্ড নো এবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, মানে শারীরিকভাবে অক্ষম বা আপনার ফ্যামিলি মেম্বার শারীরিকভাবে অক্ষম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে আপনি নো করবেন। তো এখানে আপনার ধরুন এই সীমার রয়ের ক্ষেত্রে এরকম নেই, তাহলে নো করে দিলাম। তারপরে বলছে SC ST হাউসহোল্ড, যারা SC ST কাস্টের মধ্যে পড়েন
তারা কিন্তু এখানে ইয়েস করবেন। তো ইনি এসসি এসটি কাস্টের মধ্যে পড়ে, এনার ইয়েস হয়ে গেল এটা। তো এই যে একটা ইয়েস হয়ে গেল, তার মানেই কিন্তু ইনি এলিজেবল হয়ে গেলেন এই কার্ডটার জন্য। এবার আপনার হতে পারে আপনি মাল্টিপল অপশনের জন্য এলিজেবল, মানে আপনি এটার জন্য এলিজেবল, পরেরটার জন্য এলিজেবল, তারপর আপনার ইয়েস 10টা হতে পারে, কিন্তু আপনার সবগুলো নো হলে চলবে না, অ্যাটলিস্ট একটা ইয়েস হতে হবে, এবং আপনার ইয়েস একটার বেশিও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম একটা হতেই হবে। তো তারপরে কি বলছে, ল্যান্ডলেস হাউসহোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, মানে যাদের ঘর বাড়ি নেই এবং ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, তারা যদি হয়ে থাকে ইয়েস তাহলে ইয়েস করবেন, নাহলে নো। তারপরে হচ্ছে ডেস্টিটিউট লিভিং অন আর্মস, তো এরকম যদি হয়ে থাকে ইয়েস, নাহলে নো। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস যদি হয়ে থাকে তাহলে ইয়েস, নাহলে নো। তারপর বলছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যদি এরকম হয়ে থাকে তাহলে ইয়েস, নাহলে নো। তারপর বলছে লিগালি রিলিজড বন্ডেড লেবার্স, যদি হয়ে থাকে ইয়েস, নাহলে নো। এবার আমি জানি এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে যারা মোটামুটি ইংরেজিতে একটু সমস্যার মধ্যে আছেন, তারা এই ইংরেজিগুলো পড়ে বুঝতে পারবেন না, এবং হ্যাঁ কি না কি করবেন বুঝতে পারবেন না। তার জন্য আমি বলবো, আমি আপনাকে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি বাংলাতে, প্রত্যেকটা পয়েন্ট দেখুন এখানে আমি করে রেখেছি আপনাদের জন্য, কি গ্রামীণ এলাকার জন্য আপনার কি কি অপশন আছে। প্রথম অপশনটা আমি বাংলাতে কনভার্ট করে দিয়েছি, কেবলমাত্র একটি কক্ষ বিশিষ্ট কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদযুক্ত ঘর, হ্যাঁ কি না। পরিবারের 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আছে কি নেই। তো এইটা আপনারা একটা স্ক্রিনশট করে নিন। আশা করছি আপনারা স্ক্রিনশট করে নিলে বাংলার সঙ্গে ইংরেজিটাকে ট্যালি করে করে আপনারা বুঝে নিতে পারবেন, ঠিক আছে। তো এইটা একটা স্ক্রিনশট করে নিন। এবার আমরা যদি ফর্মে চলে আসি, তো ফর্মে দেখুন ওই প্রত্যেকটা পয়েন্ট এখানে ইংলিশে যেটা লেখা আছে সেটাই কিন্তু এখানে আমি বাংলাতে কনভার্ট করে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে বাংলাটা পড়ে পড়ে আপনারা ওখানে টিক করতে পারবেন, এবং যাদের ইংরেজিতে কোনো অসুবিধে নেই তাদের তো কোনো অসুবিধে হওয়ারই কথা না, আপনারা ইংরেজিতে পড়ে খুব সহজে ইয়েস নো করতে থাকবেন। এবং যাদের ইংরেজিতে অসুবিধে, আমি আবারও বলছি এটার একটা স্ক্রিনশট করে নিন, আপনার আর কোনো অসুবিধা হবে না, বাংলা পড়ে পড়ে টিক হ্যাঁ বা না করে নেবেন, ঠিক আছে। আমি যদি এখন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাতে যাই, বিশ্বাস করুন এই ভিডিওটা আধ ঘন্টার থেকেও বেশি বড় হয়ে যাবে। তো আমরা আবার ফর্মে চলে গেলাম। তো রুরালের জন্য আপনারা টিক করে নিচ্ছেন, ইয়েস নো করে নিচ্ছেন। তো এরপর আমি যদি আরবান এরিয়ার মধ্যে যাই, তো আরবান এরিয়াতে যারা থাকে তাদের কিন্তু ক্রাইটেরিয়া আলাদা। তারা কিন্তু যদি এই যে আপনার মেনশন ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি কোনো একটাতে ইয়েস হয় তাহলেই তারা এলিজেবল, আর যদি সবগুলোতে নো হয়ে যায় তাহলে তারা এলিজেবল না। তো এই ক্ষেত্রেও আপনার র্যাক পিকার যদি হয়ে থাকেন ইয়েস, নালে নো। বেগার যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, নালে নো। তারপর হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, ইয়েস নো। স্ট্রিট ভেন্ডার, ইয়েস নো। আরো অনেক অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বলবো যাদের ইংরেজি পড়তে কোনো অসুবিধে নেই তারা এখান থেকে ইংরেজি পড়ে পড়ে ইয়েস নো করে নেবেন, এবং যাদের মনে হচ্ছে ইংরেজিটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না ফর্মে, তো আমি এটার জন্য বাংলা ভার্সন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন শহরাঞ্চলের জন্য ফর আরবান, তো এখানে দেখুন আবর্জনা সংগ্রহকারী, র্যাক পিকার, তো যদি আপনি হয়ে থাকেন তাহলে হ্যাঁ নাহলে না। ভিক্ষুক হয়ে থাকলে হ্যাঁ নাহলে না। গৃহকর্মী হয়ে থাকলে হ্যাঁ নাহলে না, মানে যারা ঘরে ঘরে গিয়ে কাজ করে, ঠিক আছে। তো এরকম নির্মাণ শ্রমিক, প্লাম্বার এই ধরনের যদি হয়ে থাকেন কেউ তাহলে হ্যাঁ তাহলে না। এরকম করে করে প্রত্যেকটাই আমি মোটামুটি দিয়ে নিয়েছি, বেঙ্গলিতে কনভার্ট করে দিয়েছি। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং এটা দেখে দেখে আপনারা ফর্মটা ফিল আপ করুন, আশা করছি আর কোনো রকম অসুবিধে হবে না, ঠিক আছে। তো আমরা আবার ফর্মে চলে যাই। তো এখান থেকে আপনারা হ্যাঁ না সিলেক্ট করে নেবেন। আবারও বলছি মিনিমাম আরবান এরিয়ার ক্ষেত্রে মিনিমাম একটা ইয়েস তো হতেই হবে, নাহলে কিন্তু আপনি এলিজেবল না, ঠিক আছে। তো এই পার্টটা যদি আপনাদের ফিল আপ হয়ে যায়, নেক্সট পার্ট কি বলছে, অ্যাডিশনাল ইনফরমেশন। এই পার্টটা কিন্তু খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। এত পর্যন্ত ফর্ম ফিল আপ করার পর এই অ্যাডিশনাল ইনফরমেশন পার্টটাতে আপনাদের কিন্তু অনেক বড় ভুল হয়ে যেতে পারে, কারণ এখানে নেগেটিভ সেন্টেন্স দিয়ে পজিটিভ করার চেষ্টা করা হয়েছে। মানে কিরকম আমি আপনাকে বোঝাই। তো বলছে এজ গ্রেটার দেন 70, এজ গ্রেটার দেন 70 জিজ্ঞেস করা হয়েছে, মানে যে বেনিফিশিয়ারি যে অ্যাপ্লাই করছে তার বয়স কি 70-এর বেশি। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু এই ফর্মটা তার জন্য না। এজ গ্রেটার দেন 70 হলে তার জন্য আলাদা একটা ফর্ম আছে, আমি এই ভিডিও শেষে দেখাবো, ঠিক আছে। আর যদি না হয়ে থাকে তাহলে এই ফর্মটা তার জন্য, ঠিক আছে। নেক্সট কি বলছে, নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা AWWAWH,
মানে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ আশা কর্মী না, বা এডব্লিউডব্লিউ কর্মী বা এডব্লিউএইচ কর্মী না। মানে সেরকম যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, আর নাহলে না করবেন। ধরুন আপনার ফ্যামিলি মেম্বারের কেউ একজন আশাকর্মী, তাহলে আপনি কিন্তু ইয়েস করতে পারবেন না, তাহলে আপনাকে নো করতে হবে। এবং যদি আপনার ফ্যামিলি মেম্বারের কেউ আশাকর্মী, এডব্লিউডব্লিউ বা এডব্লিউএইচ কর্মী না হয়ে থাকে, তাহলে আপনি ইয়েস করবেন। মানে এটাকে কোশ্চেনটা উল্টো করা হয়েছে, যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ আশাকর্মী, এডব্লিউডব্লিউ বা এডব্লিউএইচ না, ঠিক আছে, তাহলে ইয়েস করবেন। আর যদি হয়ে থাকে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ, তাহলে নো করবেন। ব্যাস, এইটুকু হয়ে গেলে আপনি আরেকটু নিচে চলে আসুন। এবার আপনার কিছু বেসিক ক্রাইটেরিয়া যেটা হওয়া জরুরি সবাইয়ের জন্য, আরবান হোক রুরাল এরিয়ার হোক সবার জন্য, সেই ক্রাইটেরিয়া গুলো আপনাকে টিক করতে হবে। কি কি বলছে? ফ্যামিলি ইনকাম গ্রেটার দ্যান 8 লাখ পার ইয়ার। যদি আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয় প্রত্যেক বছর, এটা বছরে বলেছে, মাসে না, ঠিক আছে? তো যদি আপনার ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখ টাকার বেশি হয়ে থাকে, তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। এনার ক্ষেত্রে ধরুন 8 লাখ না, তাহলে আমি নো করে দিলাম। তারপরে বলছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স। আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ কি ইনকাম ট্যাক্স পে করছে? যদি ফ্যামিলি মেম্বারের কোনো একজনও ইনকাম ট্যাক্স পে করে থাকেন, তাহলে আপনাকে ইয়েস করতে হবে, আর না হলে আপনি নো করবেন। ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল। মানে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কারোর কি SIR বা 2026-এ যে BLA বা SIR যে পোল হয়েছিল সেখানে নাম খুঁজে পাওয়া গেছে? যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনি হ্যাঁ, মানে হ্যাঁতে ইয়েসে টিক করবেন, আর না হলে নো করে দেবেন। তারপর বলছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল। মানে আপনার SIR এর নাম কেটে বাদ গেছে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন এবং সেই স্ট্যাটাসটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হয়নি। মানে আপনার এখনো স্ট্যাটাসটা পেন্ডিং যদি থাকে, তাহলে আপনাকে কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর যদি না হয় তাহলে আপনি নো করবেন, ঠিক আছে? তারপর কি বলছে? পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন। মানে যদি আপনি CA এর জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেটা এখনো পেন্ডিং আছে, তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি পেন্ডিং না থাকে তাহলে আপনাকে নো করতে হবে। এখানে কিন্তু কি বলছে? এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। মানে এই ক্রাইটেরিয়া গুলো এক্সক্লুশন, ঠিক আছে? এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি থাকে, তাহলে আপনি এই স্কিম থেকে বাদ পড়ে যাবেন, এই স্কিমটা আপনার জন্য না। বারবার বলছি, এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো একটা ইয়েস হয়ে থাকে, এটা ঠিক উল্টোটা, আগের গুলোতে যে কোনো একটা ইয়েস হয়ে থাকলে আপনি ক্রাইটেরিয়ার মধ্যে এলিজেবল। এইটার ক্ষেত্রে আপনার যদি কোনো একটাতে ইয়েস হয়ে যায়, তাহলে আপনি এলিজেবল না, মানে এক্সক্লুশন, এগুলো বাদ যাবে। এর মধ্যে কোনো একটাতেও যদি আপনার টিক হয়ে যায়, তার মানে আপনি এই আয়ুষ্মান কার্ডের জন্য এলিজেবল না, ঠিক আছে? তারপর কি বলছে? বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। আপনার ধরুন অন্নপূর্ণা যোজনাতে আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং সেখানে ভেরিফিকেশন করে দেখা গেছে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজেবল না, আপনি অন্নপূর্ণা যোজনা যেটা সেটা পাওয়ার যোগ্য না। এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি আয়ুষ্মান কার্ড পাওয়ারও যোগ্য না। মানে গভর্নমেন্ট ডিরেক্টলি বলতে চাইছে, যিনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য না, তিনি আয়ুষ্মান ভারত যে কার্ড সেটা পাওয়ারও যোগ্য না। তো যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নো হয়ে থাকে নো করবেন। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে আপনাকে ডিক্লারেশন যেটা আছে সেই ডিক্লারেশনটাকে ঠিক করতে হবে। মানে আপনি সবকিছু পড়েছেন, সবকিছু ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছেন এবং সবকিছু ডকুমেন্ট আপনার ঠিকঠাক। এইটা টিক করে দেওয়ার পর এখানে আপনাকে থাম ইমপ্রেশন বা সিগনেচার করতে হবে। কে করবে? যে অ্যাপ্লাই করছে, মানে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি এখানটায় সিগনেচার করবে। তো এখানে এই ক্ষেত্রে কে করবে? সীমা রয়। সীমা রয় এখানে সিগনেচার করে দেবে। এবং এই যে পার্টটা, এইটা কিন্তু আমাদের জন্য না, এটা আপনার ফর্মটা যে জমা নেবে সে কিন্তু এই জায়গাটাতে আধার কার্ড নাম্বার, যে অ্যাপ্লাই করছে তার নাম্বার, তার রেশন কার্ড নাম্বার এবং তার জেন্ডার, এগুলোকে ফিল আপ করে সে কিন্তু এই রিসিপ্ট কপিটা আমাদেরকে দিয়ে দেবে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অফিসিয়ালসরা আছে তারা এত ভিড় হয়, তারা বলে নিজেরা আপনারা ফিল আপ করে দিন, আমি শুধু সাইন করে স্ট্যাম্প করে আপনাকে রিসিভ করে দেবো। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে আপনি আধার নাম্বার লিখে নেবেন, এই জায়গাটাতে অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, এই জায়গাটাতে রেশন কার্ড নাম্বার লিখবেন, এখানে জেন্ডার মেল ফিমেল আদার্স যেটা হবে সেটাতে টিক করবেন এবং এখানে আপনি ডেট অফ বার্থ লিখে দেবেন। দেওয়ার পর যে অফিসিয়াল থাকবে তাকে আপনি যদি এই ফর্মটা জমা দেন, সে কিন্তু এই ফর্মে সাইন স্ট্যাম্প করে আপনাকে রিসিভ করে দেবে। ইন ফিউচার যদি কোনো রকম ভাবে কোনো অসুবিধা হয়, এই রিসিভ কপি নিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তো এই রিসিভ কপিটা আপনার কাছে রেখে দিতে হবে।
এবং তার পরের পেজে কি আছে দেখে নিন। তার পরের পেজটাতে আমরা একদমই হাত দেবো না, কারণ এই পেজটাতে পরিষ্কার মেনশন করা আছে ফর অফিসিয়াল ইউজ অনলি। মানে এই পেজটাতে আমাদের কিচ্ছু করার দরকার নেই। এই পেজটাতে কে এলিজেবল না, কি কারণে এলিজেবল বা কি কারণে এলিজেবল না, কে ভেরিফিকেশন করেছে, কোন ডেজিগনেশনের অফিসার তিনি, তার সিগনেচার, এখানে আমাদের কিচ্ছু করতে হবে না। এখানে যে অফিসার থাকবে তিনি এই সব কাজটা করে নেবেন। এবং করে নেওয়ার পর এর পরের পেজে যদি আমরা যাই, এই পরের পেজে কিন্তু আমাকে এবার যে ফর্মটার পেজ ওপেন হচ্ছে সেটা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর ভাই বন্দনা স্কিম। ভাই বন্দনা স্কিমের আন্ডারে যারা ছিলেন তারা বা যাদের বয়স 70 বছরের বেশি হয়ে গেছে তারা এই ফর্মটা ফিল আপ করবেন। আবার বলে দিই, ভিডিও শুরুতে আমি বলেছিলাম কি যাদের 70 বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের জন্য ফর্ম আলাদা, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। এবং যারা ভাই বন্দনা স্কিমে ছিলেন তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। তার মানে যাদের 70 বছরের বেশি হয়ে গেছে তারা এবং যারা ভাই বন্দনা স্কিমে ছিলেন তারা এই ফর্মটা ফিল আপ করবেন। সেম ফর্মে কিছু চেঞ্জ নেই। আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নাম্বার, টাইপ, আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলি হেড নেম, কতজন ফ্যামিলি মেম্বার, প্যান কার্ড নাম্বার, ভোটার কার্ডের ডিটেলস প্রত্যেকটা, স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস, আধার কার্ডের নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড, পুরোটা হুবহু একই। আপনার আগে যে ফর্মটা ফিল আপ হয়েছে সেম ফর্ম, শুধু এখানে কিছু জিনিস কম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করবেন। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস, না হলে নো। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, যদি আপনার CA অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে ইয়েস, তাহলে না হলে নো। এই তিনটের মধ্যে কোনো একটা ইয়েস হলে আপনি এলিজিবল না, আর যদি আপনার সবগুলো নো হয়ে থাকে তাহলে আপনি এলিজিবল। তারপর এখানে টিক করবেন, এখানে সিগনেচার করে জমা দিলে বাকি কিন্তু ওরা এটাকে রিসিভ করে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? তো আশা করছি আপনারা এই ফর্মটা দেখে খুব সহজে আপনারা ফিল আপ করে নিতে পারবেন ফর্ম। এবং এরপরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ফর্মটা কোথা থেকে পাবেন। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যারা আপনারা বাড়িতে বসে এই ফর্মের পিডিএফটা ডাউনলোড করতে চান তারা কিভাবে এই ফর্মটা ডাউনলোড করবেন। তারা খুবই সহজ, আপনারা আমার ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে বা কমেন্ট বক্সে চলে যান, পিন কমেন্টে দেখুন এই ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনি টাচ করুন, আপনারা ডিরেক্ট ট্রান্সফারে চলে যাবেন, সেখান থেকে খুব সহজে পিডিএফটাকে ডাউনলোড করে নিন। আমি কিন্তু দুদিন অন্তর অন্তর এই লিঙ্কটা আপডেট করতে থাকবো যাতে আপনারা সব সময় এই পিডিএফটার অ্যাক্সেস পান এবং খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এবং তাছাড়াও যদি আপনার মনে হয় যে আপনার কোনো অসুবিধা হচ্ছে, আপনারা কমেন্ট বক্সে পিডিএফ ফর্ম লিখে আমাকে কমেন্ট করে দিন, আমি কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি ক্লিক করলেই পিডিএফ ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান আপনার যদি আরো কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো অসুবিধা আরো থেকে থাকে। এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই খুব সহজেই ফর্মটা নিজেরা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারেন এবং খুব সহজে এর পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন, যাতে কোথাও না দৌড়াদৌড়ি করতে হয় আপনাদেরকে। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।